হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ভঙ্গিল পর্বতের উৎপত্তি সংক্রান্ত মতবাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রামাণ্য মতবাদ পাত সংস্থান মতবাদ সম্পর্কে ডিটেলসে জানব। তো পাত সংস্থান মতবাদ অনুযায়ী সাধারণত মহাসাগরীয় এবং মহাদেশীয় পাত বা দুটো মহাদেশীয় পাত এদের মিলনস্থলে পর্বত তৈরি হয়ে থাকে। দুটো মহাসাগরীয় পাতের মিলনস্থলে সমুদ্রখাত এবং বৃত্তচাপীয় দ্বীপমালা তৈরি হয়। খাত এবং বৃত্তচাপীয় দ্বীপমালা তৈরি হয়। মহাসাগরীয় এবং মহাসাগরীয় অভিসারী প্লেট যদি হয় সেক্ষেত্রে কি হয়? প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে ভারত মহাসাগরের উত্তর পূর্ব দিকে এই ধরনের দুটো মহাসাগরীয় পাতের মিলন হচ্ছে, যার ফলে কি হয়েছে দ্বীপমালা, বৃত্তচাপীয় দ্বীপ, যেটা আমরা আইল্যান্ড আর্ক বলি, বৃত্তচাপীয় দ্বীপমালা আইল্যান্ড আর্ক, সেটা এই সময় তৈরি হয়। যেখানে দুটো মহাসাগরীয় পাত মিলিত হচ্ছে সেখানে একটি প্লেট অন্যটির নিচে অধঃপতিত হয় এবং মিলনস্থলে একটা সমুদ্র খাত সৃষ্টি হয়। একটা পাত একটা পাতের নিচে চলে যায়, সমুদ্র খাত তৈরি হয়, যেটা খুব কমন বিষয় আমরা জানি। যেটা ভারী পাত সেটা কিন্তু হালকা পাতের নিচে চলে যায়। সমুদ্র খাতে যে পলি সঞ্চিত হয় তা হালকা সামুদ্রিক প্লেটের সঙ্গে দৃঢ়ভাবে লেগে থাকে না বলে এটা পলির অধিকাংশ সামুদ্রিক প্লেটের সঙ্গে নিম্নগামী না হয়ে থ্রাস্ট ফল্ট এটা তৈরি হয়। যেহেতু পাতের সাথে পলিটা সম্পূর্ণ লেগে যাচ্ছে না, সেই জন্যে পাতের সাথে সাথে সেটা নিচের দিকে ঢুকে যাচ্ছে না, সেটা কি হচ্ছে, সেটা ভাঁজ প্রাপ্ত হচ্ছে। এরকমভাবেই বৃত্তচাপীয় দ্বীপের বাইরের অংশে তৈরি হয় এবং এই থ্রাস্ট স্তূপ সমন্বিত যে শিলামণ্ডল তাকে মেলাঙ্গে বলে। আমরা এই টার্মগুলো নিয়ে একদিন আলোচনা করব ডিটেলে। পাত সংস্থানের সাথে জড়িত অনেকগুলো টার্ম আছে, মোলাস, মেলাঙ্গে, এই সমস্ত বিভিন্ন বিষয়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কন্টিনেন্টাল ক্রাস্ট আছে, অর্থাৎ মহাদেশীয় ভূভাগ, একটা ওসেনিক ক্রাস্ট আছে, মহাসাগরীয় ভূভাগ, এবং ম্যান্টেলের ওপর এরা ভাসমান অবস্থায় রয়েছে। এখানে মেলাঙ্গে কোন জায়গাটা সঞ্চিত হয় সেটা দেখানো আছে। তো যখন এই নিচের দিকে প্লেটটা যখন 100 কিলোমিটার নেমে আসে, অর্থাৎ পাতের নিচে যে চলে যাচ্ছে, সেই ঘটনা ঘটলে অবশ্যই শিলার সাথে ঘর্ষণ হয়। একটা পাত একটার নিচে যদি চলে যায়, শিলার সাথে ঘর্ষণ হয়, ভীষণ তাপের উদ্ভব হয় এবং শিলার আংশিক গলন হয়, কিছুটা গলে যায়। বিভিন্ন ফাটলের ভেতর দিয়ে ব্যাসল্ট এবং অ্যান্ডেসাইড জাতীয় লাভা বেরিয়ে আসে, ভূপৃষ্ঠের ওপরে নিচে সঞ্চিত হয়ে আগ্নেয় দ্বীপগুলো তৈরি হয়। তো এই সময় বিভিন্ন তাপমাত্রা প্রচুর বেশি থাকে, স্বাভাবিক ব্যাপার। একটা পাত একটা পাতের নিচে চলে গেল মানে সেখানে প্রচুর তাপমাত্রা তৈরি হবে, শিলা গলবে, সেটা বাইরে বেরিয়ে আসবে, অগ্নুৎপাত হিসেবে বাইরে চলে আসবে এবং আলটিমেটলি বৃত্তচাপীয় দ্বীপমালা। এবং আমরা জানি প্রশান্ত মহাসাগরে এরকম অনেক বৃত্তচাপীয় দ্বীপমালা আছে, যার মধ্যে জাপান একটা অন্যতম। জাপান কিন্তু বৃত্তচাপীয় দ্বীপমালার অংশ। তো এটা একটা ঘটনা হলো, আইল্যান্ড আর্ক তৈরি হলো। এবার মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাত যদি থাকে সেক্ষেত্রে কি হয়? তো সামুদ্রিক প্লেটে চাপের প্রভাবে মহাদেশের প্রান্তভাগে, মহাদেশের শেষ ভাগে ফাটল ধনুকের মতো বাঁকের সৃষ্টি হয় এবং সেখানে জিওসিনক্লাইন তৈরি হয়, অর্থাৎ একটা খাত তৈরি হয়। এই জিওসিনক্লাইনের সমুদ্রের দিকে পাশে সমুদ্র খাতের জন্ম হয়। জিওসিনক্লাইনে অগভীর জলে পলি সঞ্চিত হতে থাকে। নিম্নগামী সামুদ্রিক প্লেটের নিচ থেকে ঠেলা প্রক্রিয়াতে গভীর অভ্যন্তর ভাগ থেকে ম্যাগমার আগমন, ব্যাথলিট জাতীয় সঞ্চয় প্রতিজনের ঊর্ধ্বমুখী চাপের সৃষ্টি হয়। তাতে জিওসিনক্লাইনের মধ্যে এক বা একাধিক মহী ঊর্ধ্ববাঁকের উদ্ভব হয়, সেই সঙ্গে আগ্নেয়োচ্ছ্বাসও জড়িত থাকতে পারে। এখানে একটা সম্পূর্ণ নতুন ধারণা আসছে। আমরা কোবারের থিওরিতে যে জিওসিনক্লাইন পড়েছি, সেই তার সাথে এই জিওসিনক্লাইন অনেকটা আলাদা।
এখানে বলা হচ্ছে কি, পাত দুটো মিলনের ফলে মহাদেশীয় পাতের শেষ দিকে প্রান্তভাগে একটা খাত তৈরি হচ্ছে। প্রাইমারি প্রথম অবস্থায় একটা খাত তৈরি হচ্ছে, সেই খাতে পলি জমা হচ্ছে এবং পাতটা যত নিচের দিকে যাচ্ছে সেখানে পাতের গলন হচ্ছে, ঊর্ধ্বমুখী ম্যাগমা চলে আসছে এবং ম্যাগমার চাপে, প্রেসারে এখানে যে পলি জমেছিল সেটা কিন্তু বাঁক নিয়ে ওপর দিকে উঠছে এবং পর্বত সৃষ্টি হচ্ছে। এখানে দুটো টার্ম ইউজ করা হচ্ছে, আবার এগেইন এই টার্মগুলোর কথা বলবো, এই টার্মগুলো কিন্তু থেকে প্রশ্ন আসবে। এখন এই ধরনের যে বাঁক মহাদেশের প্রান্তের দিকে, মহাদেশের শেষের দিকে একদম গভীর যে অংশ তাকে বলা হচ্ছে মায়োজিওসিনক্লাইন বা উপমুখী খাত। সমুদ্র খাতের প্রান্তের দিকে যে গভীর অংশ তাকে বলা হচ্ছে ইউজিওসিনক্লাইন। তাহলে একটা মহাদেশীয় পাত ছিল, একটা মহাসাগরীয় পাত ছিল। মহাদেশের পাতের যে শেষ অংশ, যে খাত মহাদেশের প্রান্তের দিকে, মহাদেশের পাতের শেষ অংশে যে খাত তাকে বলা হচ্ছে মায়োজিওসিনক্লাইন। আর মহাসাগরীয় যে সমুদ্র পাত, মহাসাগরীয় যে পাত তার প্রান্তের দিকের যে খাত সেটাকে বলা হচ্ছে ইউজিওসিনক্লাইন। দুটোই জিওসিনক্লাইন, একটা মায়োজিওসিনক্লাইন, একটা ইউজিওসিনক্লাইন। এই নাম দুটো, এই টার্ম দুটো মনে রাখতে হবে। পরবর্তী পর্যায়ে কি হচ্ছে, পাতের চলনের ফলে চাপ বাড়তে থাকছে, ইউজিওসিনক্লাইনের গভীর পাললিক শিলা কুঞ্চিত হচ্ছে, রূপান্তরিত হচ্ছে। শেষ পর্যায়ে চাপ মন্দীভূত হলে বলিত রূপান্তরিত শিলা সমস্থিতি বজায় রাখার জন্য আরও উঠতে থাকছে এবং ভঙ্গিল পর্বত তৈরি হচ্ছে। তো এই ব্যাখ্যাটা একটা সম্পূর্ণ অন্য ধরনের ব্যাখ্যা, জিওসিনক্লাইনের সাধারণ ব্যাখ্যার থেকে অনেকটা আলাদা। মহাদেশীয় মহাসাগরীয় পাতের প্রান্তভাগে কিভাবে ভঙ্গিল পর্বতমালা তৈরি হচ্ছে এখানে কিন্তু সেটাই ব্যাখ্যা করা আছে এবং এই টার্মগুলো কিন্তু আবারও গুরুত্বপূর্ণ। কিছুই না, ভিতরে একটা পাত একটা পাতের নিচে চলে যাচ্ছে, সেখানে খাত তৈরি হচ্ছে, সেই খাত বরাবর পলি সঞ্চিত হচ্ছে এবং পলির নিচের দিকে আগ্নেয় ক্রিয়া হচ্ছে। সেই আগ্নেয় ক্রিয়ার ফলে সেই প্রেসারে ভাঁজ আরও বেশি প্রাপ্ত হচ্ছে, সেই পাললিক শিলা পলি যেগুলো জমেছিল সেখানে ভাঁজ প্রাপ্ত হচ্ছে এবং একটা সমস্থিতিক ভারসাম্য বজায় রাখার জন্য সেইটা কিন্তু আরও বেশি ভাঁজ প্রাপ্ত হচ্ছে। শুধুমাত্র যে আগ্নেয় ক্রিয়ার কারণে সেটা ভাঁজ প্রাপ্ত হয়ে যাচ্ছে তা নয়, সমস্থিতিক ভারসাম্য বজায় রাখার জন্য সেটা উঠছে। অর্থাৎ সমস্থিতিক ভারসাম্য মানে আমাদের পৃথিবীতে কোনো একটা জায়গায় যদি খাত তৈরি হয় তাহলে কোনো একটা জায়গাতে কিন্তু সেখানে ভূমিভাগ উত্থিত হবে ভারসাম্য বজায় রাখার জন্য। তো এই ঘটনাটাকে এখানে বলা হচ্ছে। তো এটাই কিন্তু সৃষ্টির কারণ। এটা হলো যখন ভঙ্গিল পর্বত ইউজিওসিনক্লাইন থেকে উপরে উঠে আসে তখন যে পরিমাণ ভূমি ক্ষয়প্রাপ্ত হয় তার থেকে যদি ভূমির উত্থান বেশি হয় তাহলে এই সকল শ্রেণী ক্ষয়প্রাপ্ত সামুদ্রিক পলি জিওসিনক্লাইনে জমা হবে, পরবর্তীকালে এগুলোও কিন্তু ভাঁজপ্রাপ্ত হবে। তাহলে ভূমির উত্থান যদি বেশি হয়ে যায় তাহলেও কিন্তু সমস্থিতিক ভারসাম্য বজায় রাখার জন্য আবার পরবর্তীকালে ভাঁজ তৈরি হবে। এইবার এইখানে অবিশুদ্ধ বেলে পাথর, ব্রেক্সিয়া, কংগ্লোমারেট জাতীয় যে অবক্ষেপ তাকে বলা হচ্ছে ফ্লিস। এই সমস্ত কিন্তু ভাঁজের প্রান্ত দেশে থাকে এবং বিগত বছরের প্রশ্ন দেখবেন এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন এসেছে। মেলাঙ্গে কাকে বলে, ফ্লিস কাকে বলে, মোলাস কাকে বলে এবং এদের যে কি উপাদান থাকে, কিছুই না, জাস্ট একটা পাত আর একটা পাতের সাথে সংঘর্ষ হচ্ছে, তাদের প্রান্তভাগে বিভিন্ন রকমের পলি সঞ্চয় হয়, ডিফারেন্ট টাইপ। তো সেই এক একটা পলির এক এক রকমের নাম আছে। ফ্লিসের মধ্যে কি থাকে, বেলে পাথর থাকে, অবিশুদ্ধ, বিশুদ্ধ বেলে পাথর না, মিক্সচার থাকে তার মধ্যে। ব্রেক্সিয়া থাকে, কংগ্লোমারেট থাকে, এইটাকে বলা হচ্ছে ফ্লিস। আবার যখন ভঙ্গিল পর্বত উত্থানের শেষ দিকে খুব একটা ভূমিকম্প হচ্ছে না, খুব একটা উত্থান হচ্ছে না, তখন
মহাদেশের প্রান্তভাগে মাইজেস ইনক্লাইনে অসামুদ্রিক পলি সঞ্চিত, অর্থাৎ নদীবাহিত বা অন্যান্য যে সমস্ত অবক্ষেপ সেগুলো এসে জমা হয়, এইটাকে বলা হচ্ছে মোলাস। যেহেতু এটা অধঃপাত মণ্ডল বা সাবডাকশন জোন, যেখানে পাতটা অন্য পাতের নিচে ঢুকে গেল তাকে অধঃপাত মণ্ডল বলা হয়, সেখান থেকে এই অংশটা, মোলাস অংশটা একটু দূরে থাকে, যে কারণে সেখানে কিন্তু ভাঁজ খুব একটা আসে না, অল্প ভাঁজ থাকে। তাহলে এই ঘটনাটাকে আমরা বলছি একটা মহাদেশীয় মহাসাগরীয় পাত, অভিসারী পাত, সেক্ষেত্রে তারা যদি পরস্পর মুখোমুখি হয় তখন কিন্তু এই ধরনের ভাঁজ তৈরি হয় এবং তার থেকেই পর্বতের উৎপত্তিটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা একটা কন্ডিশন যেখানে একটা মহাসাগরীয় একটা মহাদেশীয় পাত মুখোমুখি হচ্ছে। আবার দুটো পাতই যদি মহাদেশীয় হয় সেক্ষেত্রে কি হবে? দুটো পাতই যদি মহাদেশীয় হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ইউরাল, আল্পস, হিমালয় এ ধরনের পর্বত এরকম মহাদেশীয় পাতের সংঘর্ষে ফলে তৈরি হয়। আমরা হিমালয়ের ক্ষেত্রে জানি, হিমালয়ের ক্ষেত্রে কিন্তু এরকম দুটো মহাদেশীয় পাতের সংঘর্ষে ফলে হচ্ছে ইউরেশীয় পাত, ইন্দোস্টলীয় পাত সংঘর্ষ। তো এক্ষেত্রে দুটো মহাদেশীয় পাতের একটা প্রান্তে ভূমিভাগের কিন্তু ভূত্বকের বিনাশ হচ্ছে একটা প্রান্তে। গিরিজনী প্রক্রিয়া শুরু হওয়ার আগেই এই দুটো পাত অপ্রশস্ত সমুদ্র থেকে পলি সঞ্চিত, অর্থাৎ যেটা আমরা টেথিসের ক্ষেত্রে উদাহরণ হিসেবে বলতে পারি যে টেথিস মহাসাগরের ক্ষেত্রে যেমন পলি সঞ্চিত হয়েছিল, টেথিসটা ছিল তার সেখানে পলি সঞ্চিত হলো। এবার সেই পলি দুদিকের পার্শ্ববর্তী যে মহাদেশীয় পাত, সেই পাত আসার কারণে এখানে আমরা ছবির দেখতে পাচ্ছি দুদিকে দুটো কন্টিনেন্টাল প্লেট আছে, দুদিকে দুটো মহাদেশীয় পাত আছে, মাঝখানে রয়েছে একটা সামুদ্রিক পাত, যেটা টেথিস অঞ্চলে আমরা এক্সাম্পল হিসেবে ধরতে পারি যে উত্তর দিকে ইউরেশীয় পাত, তার মাঝে টেথিস সাগরের নিচে মহাসাগরীয় পাত এবং তার নিচে তারপরে ইন্দোস্টলীয় পাত বা ভারতীয় পাত। তো এই দুয়ের মাঝে ওসেনিক লিথোস্ফিয়ার যে রয়েছে, সামুদ্রিক যে শিলা, এই জায়গাতে কিন্তু পলি সঞ্চিত হচ্ছে। তখন দুটো পাত পরস্পরের কাছাকাছি আসে, তখন কিন্তু সমুদ্র সংকীর্ণ হতে থাকে। সমুদ্র সংকীর্ণ একটু স্বাভাবিক ব্যাপার যে দুটো পাত দুদিক থেকে আসছে, মাঝের সমুদ্র সংকীর্ণ হচ্ছে, সমুদ্র সংকীর্ণ হচ্ছে, অর্থাৎ এবার সেখানে যে পলিটা সঞ্চিত থাকে স্বাভাবিকভাবে পরস্পর যদি মিলিত হয় সামুদ্রিক অবক্ষেপ ভীষণভাবে বিরূপিত হয়, উত্থিত হয়, কারণ দুটো পাত যখন পরস্পরের মুখোমুখি আসছে তাহলে মাঝের যে সঞ্চিত পলি সেটা কিন্তু ওপর দিকে উঠবে। আমরা পুরোপুরি হিমালয়ের যে ব্যাখ্যা, হিমালয়ের উত্থানের যে ব্যাখ্যা, সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটা ব্যাখ্যা করতে পারি বা এক্সাম্পলটা দিয়ে এটা ব্যাখ্যা করতে পারি। সংঘট্টচ্যুত হচ্ছে, পাললিক শিলা বিরূপিত হচ্ছে, গ্যাব্রো অন্যান্য ক্ষারকীয় শিলার উদ্দেশ ঘটে, জিওসিনক্লাইনে পাললিক শিলার মধ্যে ক্ষারকীয় অতিক্ষারকীয় শিলা রূপান্তরিত সমুদ্র বা মেটামরফিক ইকুইভ্যালেন্ট বিশিষ্ট শিলা সমন্বয়কে ওফিওলাইট বলে। এই যে টার্ম ওফিওলাইট,
ওফিওলাইট স্যুট কাকে বলে, এগুলো বিগত বছরে দেখবেন প্রচুর এসেছে। তো ওফিওলাইট কাকে বলা হচ্ছে? জিওসিনক্লাইনের মধ্যে পাললিক শিলা, ক্ষারকীয়, অতি ক্ষারকীয় আগ্নেয় শিলা এবং সম্পূর্ণভাবে যে রূপান্তরিত শিলা আসছে এর মধ্যে, সেইগুলো একত্রিত হলে আমরা তাকে বলছে ওফিওলাইট। তাহলে ওফিওলাইট কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? অবশ্যই দুটো মহাদেশীয় পাতের সংঘর্ষ এলাকাতে, যেখানে উত্থান হচ্ছে, ভাঁজপ্রাপ্ত হচ্ছে, সেই ভাঁজপ্রাপ্ত যে পলি, সেইখানে যখন আগ্নেয় শিলা, ক্ষারকীয়, অতি ক্ষারকীয় আগ্নেয় শিলা থাকছে এবং রূপান্তরিত শিলা থাকছে, তাকে আমরা বলছি ওফিওলাইট। এখানে আমরা ওফিওলাইট দেখতে পাচ্ছি, ওফিওলাইট। ঠিক আছে, তো এই টার্মগুলো থেকে কিন্তু বারবার দেখবেন প্রশ্ন এসেছে, ফ্লেস, ওফিওলাইট, তারপরে মোলাস, মেলাঙ্গে, এগুলো বারবার প্রশ্ন হয়। তো আমরা অন্য ক্লাসে যখন আমরা পুরো অধ্যায়টা রিভিশন করব, সেখান থেকে কি এমসিকিউ আসতে পারে শর্ট ফর্মে সেটা জেনে নেব। ঠিক আছে, ওভারঅল আমরা কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য এখন আমরা ডিটেলে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পড়ছি, টপিক ওয়াইজ পড়ছি। এরপরে আমরা পুরো জিওটেকটনিকের বা এই পোর্শনটাতে কী কী এমসিকিউ এখান থেকে হতে পারে বা কী কী কনসেপ্ট আমাদের শর্ট ফর্মে জেনে রাখা দরকার, সেটাও আমরা কিন্তু করে রাখব। তাহলে এই একটা পাতের নিচে চলে আসছে ওফিওলাইট, এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং ভাঁজ তৈরি হচ্ছে। দুটো মহাদেশ যেখানে জোড়া লেগে যায়, সেই জায়গাটাকে বলা হচ্ছে সুইচার, সেই প্রান্তভাগটাকে বলা হচ্ছে সুইচার লাইন, সুইচার লাইন। আর পুরো এরিয়াটাকে বলা হচ্ছে সুইচার। ঠিক আছে, পরিশেষে যখন মহাদেশ দুটো সংঘর্ষ হয়, তখন অধঃপাত বন্ধ হয়, কারণ নিম্ন ঘনাঙ্কের গ্রানাইট জাতীয় শিলার প্রবলতা এত বেশি, এটা এত পর্যন্ত পৌঁছাতে পারে না। তার ফলে যে অনুভূমিক পীড়ন সৃষ্টি হয়েছিল, তার প্রসঙ্গে গিরিজনী পর্ব শেষ হয়। তো এক সময় গিয়ে একটা পাতের নিচে চলে যায়, যে ব্যাপারটা সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। গ্রানাইট শিলার প্লবতা বেশি, অর্থাৎ ভেসে থাকার ক্ষমতা বেশি, সেটা স্তনিশ্চর পর্যন্ত যেতে পারে না, এবং তার কারণে কিন্তু উত্থানটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তো ওভারঅল এই বিষয়টা আমরা জানবো, এবং বারবার আবারও বলছি, এই টার্মগুলো থেকে কিন্তু খুব সম্ভাবনা আছে প্রশ্ন আসার। কোবারের তত্ত্বে যেমন বিভিন্ন রকম টার্ম ছিল, এখানেও কিন্তু আমরা এই যে বারবার যে টার্মগুলো পাচ্ছি, মেলাঙ্গে, মোলাস ইত্যাদি ইত্যাদি, এগুলো থেকে প্রচুর প্রশ্ন কিন্তু হয়। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা আমরা জানলাম। এবার আমরা ওভারঅল পাত সংস্থান নিয়ে একটু আলোচনা করব। প্রথমত, আমাদের পাতের সংখ্যা কতগুলো, মানে বড় পাত, মাঝারি পাত, ছোট পাত কতগুলো আছে একটু বলুন তো। বড় পাত 6টি, মাঝারি পাত 20টি। না, 6টি নয়, 7টি। বড় পাত 7টা, মাঝারি পাত হচ্ছে 8টা, আর ছোট পাত হচ্ছে 20টা। ঠিক আছে, তো এইগুলো প্রধান পাত কোনগুলো আছে, যেটা আমরা প্রধান পাত বলছি 7টা, সেটা কোনগুলো, এটা অবশ্যই জেনে রাখতে হবে। দেখবেন হয়তো 4টা অপশন আছে, এর মধ্যে প্রধান পাত নয় কোনটা। আন্টার্কটিকা পাত, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরেশিয়া, প্রশান্ত মহাসাগরীয় ঠিক পাত। ঠিক।
আন্টার্কটিকা, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরেশিয়া, ইন্দো অস্ট্রেলীয় আর প্রশান্ত মহাসাগরীয়। ঠিক আছে, এই পাতগুলো কিন্তু আবশ্যিকভাবে আমাদেরকে মনে রাখতে হবে, কারণ যেহেতু প্রধান পাত এগুলো আবশ্যিকভাবে মনে রাখতে হবে। এবার আমরা পাত সংস্থানের যে অন্যান্য দিকগুলো আছে সেগুলো আলোচনা করব। বিভিন্ন পাত সীমান্তে বিভিন্ন রকমের ভূমিরূপ তৈরি হয়, যেমন প্রতিসারী পাত সীমানা। প্রতিসারী পাত সীমানা মানে যেখানে দুটো পাত পরস্পরের বিপরীত দিকে চলে যাচ্ছে, প্রতিসারী পাত সীমানা। এবং এই ক্ষেত্রে মহাদেশীয় পাত যদি প্রতিসারী হয় তাহলে সেখানে কীরকম ভূমিরূপ তৈরি হবে বলুন তো? দুটো পাতই যদি মহাদেশীয় হয় তাহলে কি ধরনের ভূমিরূপ তৈরি হবে? গ্রস্ত উপত্যকা হবে। ঠিক আছে, দুটো পাত যদি প্রতিসারী চলন হয়, দুটোই যদি মহাদেশীয় হয়, গ্রস্ত উপত্যকা। যেমন ইস্ট আফ্রিকান গ্রেট যেটা রিফট ভ্যালি, পূর্ব আফ্রিকার যেটা বৃহৎ গ্রস্ত উপত্যকা, এখান থেকে আফ্রিকা মহাদেশ আলাদা হয়ে যেতে পারে ধারণা করা হয়, সেই যে গ্রস্ত উপত্যকা। কারণ প্রতিসারী চলন হচ্ছে মহাদেশীয় পাত, দুটোই মহাদেশীয় পাত এবং দুটো বিপরীত দিকে সরে যাচ্ছে, তাহলে খাত তৈরি হয়ে যাবে একটা সময়। গ্রস্ত উপত্যকা, আপাতত গ্রস্ত উপত্যকা আমরা বলতে পারি তৈরি হয় যদি দুটোই মহাদেশীয় পাত হয়, দুটোই প্রতিসারী চলন দেখতে পাওয়া যায়, তাহলে দেখা যাবে গ্রস্ত উপত্যকা। এবং এটা প্রাথমিক অবস্থা। যদি দুটো পাত আরও বেশি দূরে সরে যায় মহাদেশীয় পাত, এটা কি হবে? মাঝখানে একটা সমুদ্র খাত তৈরি হবে, একটা খাত তৈরি হবে, পরবর্তীকালে এখানে সমুদ্র তৈরি হওয়ার সম্ভাবনা তো হবে। আপাতত গ্রস্ত উপত্যকা রয়েছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মহাদেশীয় পাত। মহাদেশীয় মহাসাগরীয় পাতের মধ্যে যদি প্রতিসারী চলন হয় তাহলে কি হতে পারে? এখানে অগ্ন্যুৎপাত হবে এবং আগ্নেয় শৈলশিরা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, একটা মহাদেশীয় একটা মহাসাগরীয়। অগ্ন্যুৎপাত হবে, সরে গেলে সেখানে খাত থেকে ভেতর থেকে ম্যাগমা বেরিয়ে আসবে এবং আলটিমেটলি সেটা শৈলশিরার রূপান্তরিত হবে। আর দুটো মহাসাগরীয় পাত যদি পরস্পরের বিপরীতে সরে, যেটা আমরা আটলান্টিকের মধ্যভাগে পাই, দুটো মহাদেশীয় পাত পরস্পরের বিপরীত দিকে সরে যাচ্ছে, তাহলে সেখানে কি হবে? সেখানে আবশ্যিকভাবে খাত তৈরি হবে এবং তারপরে সেখান থেকে ম্যাগমা উঠে আসবে এবং শৈলশিরা, মধ্য আটলান্টিক শৈলশিরা তৈরি হয়েছে আমরা জানি, এবং সেখানে প্রতিসারী চলনের ফলে হয়েছে। তাহলে এই তিনটে কন্ডিশন আমরা প্রতিসারী পাতের ক্ষেত্রে দেখলাম। এবার এই কন্ডিশনগুলো আমরা অভিসারী পাতের ক্ষেত্রেও বলতে পারি। তাহলে অভিসারীর ক্ষেত্রে যদি মহাদেশীয় মহাসাগরীয় পাত হয়, মহাদেশীয় মহাসাগরীয়, এক্ষেত্রে যদি অভিসারী পাত দুজনের মধ্যে সংঘর্ষ হয়, পরস্পরের দিকে চলে আসে, তাহলে কি হবে? একটা সমুদ্র খাত তৈরি হবে, কারণ একটার নিচে এটা প্রবেশ করবে, কারণ দুটো একই রকম নয়, একটা ভারী একটা হালকা। মহাদেশীয়টা হালকা, মহাসাগরীয়টা ভারী। তাহলে মহাসাগরীয় পাতের যেহেতু সেটা ভারী, সেহেতু সেটা কিন্তু মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করবে এবং আলটিমেটলি একটা সমুদ্র খাত তৈরি হবে। সমুদ্র খাত তৈরি হবে। এবার মহাদেশীয় পাত, দুটোই যদি মহাদেশীয় পাত হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখব একটার নিচে একটা প্রবেশ করবে। খাত তৈরি হবে। তুলনামূলক যেটা হালকা সেটা উপরে উঠে যাবে, আর যেটা ভারী সেটা নিচে বসে যাবে। ঠিক আছে, তাহলে এটা হলো একটা কন্ডিশন। এবার মহাসাগরীয় পাত যদি দুটোই মহাসাগরীয় পাত হয়, দুটোই অভিসারী চলন যদি দেখতে পাওয়া যায়, তাহলে একটু আগে আমরা পড়লাম দুটোই যদি মহাসাগরীয় পাত হয়
দুটোতেই যদি অভিসারী চলন দেখা যায় তাহলে কি হবে বলুন, একটু চেষ্টা করুন বলতে। স্যার বৃত্তচাপীয় ঠিক দ্বীপমালা। ঠিক, একদম ঠিক, আইল্যান্ড আর্ক তৈরি হবে, বৃত্তচাপীয় দ্বীপমালা তৈরি হবে যদি দুটোই মহাসাগরীয় পাত হয়, দুটোতেই যদি অভিসারী চলন দেখা যায়, পরস্পরের কাছাকাছি আসে, তাহলে অগ্নুৎপাত হবে এবং সেখান থেকে আইল্যান্ড আর্ক বৃত্তচাপীয় দ্বীপমালা তৈরি হবে। আর একটা হচ্ছে ফ্লেক টেকটনিক। ফ্লেক ফ্লেক টেকটনিকটা কি আশা করছি বলতে পারবেন? ফ্লেক টেকটনিক স্যার প্লেট টেকটনিক হচ্ছে দুটো পাতের যখন সংঘর্ষ হয় তখন একটা পাত দুটো খণ্ডে বিভক্ত হয়ে যায় আর অপোজিট যে পাতটা রয়েছে সেটা তার মাঝখানে ঢুকে যায়, এটাই হচ্ছে প্লেট টেকটনিক। বেশ, একটা পাত দুটো খণ্ডে ভাগ হয়ে গিয়ে একটা অংশ নিচে চলে যায় আর একটা অংশ উপরে চলে যায়, উপরের অংশটাকে বলা হচ্ছে ফ্লেক। ফ্লেক এবং যেটা উপরে চলে যাচ্ছে, ফ্লেক বলছি আমরা, ঘটনাটাকে বলা হচ্ছে ফ্লেক টেকটনিক। ঠিক আছে, ঘটনাটাকে বলা হচ্ছে ফ্লেক টেকটনিক। আর নিরপেক্ষ পাতের ক্ষেত্রে কি হয়? স্যার নিরপেক্ষ পাতে দুটি পাত পাশাপাশি চলাচল করে, কেউ সংঘর্ষে লিপ্ত হয় না, এক্ষেত্রে আহ চ্যুতি সৃষ্টি হয়। বেশ, ট্রান্সফর্ম চ্যুতি, ঠিক আছে, ক্যালিফোর্নিয়ার যে সান আন্দ্রিয়াস চ্যুতি সেটা কিন্তু নিরপেক্ষ পাত সীমান্তেই তৈরি হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে ট্রিপল জাংশন। ট্রিপল জাংশন, ট্রিপল জাংশনটা কি? স্যার তিন দিক দিয়ে যখন পাতের মিলন ঘটে মানে টি আকৃতির হয়, ওটা হচ্ছে ট্রিপল জাংশন। বেশ, এক্ষেত্রে অলাকজেন বলে একটা টার্ম হয়, অলাকজেনটা বলতে পারেন? অলাকজেন কি জিনিস? স্যার নিরপেক্ষ ট্রিপল যে পাত সীমানা, ত্রিপাত সীমানার যে একটা পাত থাকে যেটা আহ যেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে সেটাই হচ্ছে অলাকোজেন। ঠিক, নিষ্ক্রিয় যে পাত সেটা অলাকজেন বলছে। ঠিক আছে, এই টার্মটা মনে রাখবেন, অলাকজেন কোথায় দেখা যায়। ঠিক আছে, হলো। এবার পাত সংস্থানের ক্ষেত্রে আরেকটা বিষয়, সেটা হচ্ছে পাত চলনের কারণ। পাত কি কারণে চলাচল করে? স্যার অ্যাস্থানোস্ফিয়ারে যে পরিচলন স্রোত রয়েছে তার ফলে পাত চলাচল হয়। বেশ, পরিচলন স্রোত, আর্থার হোমসের পরিচলন স্রোত গতকাল আমরা জেনেছি ডিটেলসে। পরিচলন স্রোতের এই ধারণাটা আর্থার হোমস দিয়েছেন, এটা জিজ্ঞাসা করা হয় বারবার। আর কি কারণ? উষ্ণ পদার্থের চাপ একটা কারণ, টেম্পারেচার অনেক বেশি থাকে, গলে যায় পদার্থ এবং সেটা প্রেশার ক্রিয়েট করে, যে কারণে পাত চলতে শুরু করে। এছাড়া মহাসাগরীয় যে শৈলশিরা, সেই শৈলশিরার ঢাল বরাবর একটা পাত কিন্তু সেই ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে, সরে যায়। শৈলশিরার চাপের প্রভাব থাকে, হটস্পটের অবস্থান, প্লিউম প্রবাহ হটস্পট প্লিউম থেকে, সৃষ্টি, হ্যাঁ হ্যাঁ, প্লিউম সৃষ্টি। প্লিউম প্রবাহ, ওই যে উষ্ণ
অংশ উপর দিকে উঠে যায়, সেটা গিয়ে ধাক্কা দেয় যেখানে জলপ্রবাহকে। তেজস্ক্রিয়তার পরিমাণটা বেশি হচ্ছে ঠিক, সেখানে। তেজস্ক্রিয় পরিমাণ বেশি সেই জায়গাতে এটা দেখতে পাওয়া যায়। এছাড়া অগ্নুৎপাত, এই সমস্ত কারণ। তো আমরা ওভারঅল এটা জানলাম। আমি পাত সংস্থানের একটা আলাদা নোটস দেব, সেটা থেকে এগুলোই পেয়ে যাবেন পুরোটা। কোথায় কী ধরনের ভূমিরূপ তৈরি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, জিজ্ঞাসা করা হবে। কোথায় ট্রান্সফর্ম চ্যুতি দেখতে পাওয়া যায়, বা কোন ক্ষেত্রে গ্রস্ত উপত্যকা তৈরি হয়, রিফট ভ্যালি তৈরি হয়, এগুলো প্রশ্ন হয়। তো ওভারঅল আমি নোটসটা দেব, তৈরি করে নেবেন। এগুলো ইন ডিটেল একটু জানাচ্ছি, এরপরেই আমরা কিন্তু একটু ওভারঅল এই জায়গাটা জিওটেকটনিকের যে থিওরি, সেগুলো পোর্শনটা কভার হলেই কিন্তু আমি এমসিকিউ এখান থেকে কি হতে পারে এবং টার্ম বেসড আরও যে কোয়েশ্চেন আছে সেগুলো একসাথে আলোচনা করব। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।